এই যে এডিসি এলাকা বা জনজাতি অঞ্চলের যে যে জায়গায় সেখানে আজকে 2024-25-এ আমরা সেখানে 17,000 কোটি টাকা আমরা দিয়ে 17,000 কোটি টাকার মধ্যে আমরা 30.05% আমরা দিয়েছি। এইবার 25-26-এ 40%-এর উপরে মোট যে আমাদের বাজেট আছে সেটাও দেওয়া হবে, কিন্তু ভুল বোঝানো হচ্ছে, টাকা দেয় না টাকা। তাহলে এই টাকা যায় কোথায়? সব খবর আছে আমার কাছে যে এডিসিতে কি হচ্ছে না না হচ্ছে। খালি এডিসিটা করতে দিন, 28টা আসন, তো 28টা আসন কিনা, 28টা আসন দেখুন না আপনি। আপনারা থাকলে আমাদের সাথে আমি নিশ্চিত যে আগামী দিন 28টাতে আমরা জিতবো, আমি নিশ্চিত। এবং মানুষ অলরেডি টেস্ট করে ফেলেছে, কংগ্রেসকে দেখে নিয়েছে, সিপিএমকে দেখে নিয়েছে, এখন বর্তমান যারা চালাচ্ছেন তাদেরকেও দেখছেন। দেখতে হবে এখন, যদি দেখতে হয় এ খুন সন্ত্রাস থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আমরা কাউকে আক্রমণ করি না, আমরা কাউকে আক্রমণ করতে চাইও না, কিন্তু আমার কাছে খবর থাকে যখনই মুখ্যমন্ত্রী যায় কোথাও কোথাও আমাদের নেতা নেত্রীরা যায়, নানাভাবে ওনাদেরকে হুমকি ধমকি মার পিট, তাদেরকে অগ্নিসংযোগ। কালকেও আমি কুমলুঙে গিয়ে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে টাকার জলার সেই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন। সেটাকে আবার আমরা সেই পার্টি অফিস গতকালই সেখানে আবার নতুনভাবে আমরা সেটা ইনগরেশন করেছি। বন্ধুগণ, কত মারবে, কিন্তু আইন শান্তির জন্য অনেক সময় শক্তিও কিন্তু প্রয়োগ করতে হয়, এবং সেই শক্তি আমরা কিভাবে প্রয়োগ করব? আইনের মাধ্যমে আমরা শক্তি প্রয়োগ করব। আমরা আইনের অসৎ ব্যবহার আমরা করব না, আমরা করিও না। আমরা চাই মানুষের মতো মানুষ, মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের যার তাদের যে মৌলিক যে অধিকার সেগুলো আমরা ফিরিয়ে দিতে। বন্ধুগণ, 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। কার জন্য? শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য। সেখানে স্কুলের বিষয় থাকুক, রাস্তা থাকুক, ঘাট থাকুক, সব জায়গায় উন্নয়নের জন্য এই 1400 কোটি টাকা ট্রেস্পের মাধ্যমে আমরা সেখানে আমরা সেই খরচ করছি। সেখানে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারের মাধ্যমে আমরা ট্রেস্ট ছাড়াও আমরা এলিমেন্ট প্রজেক্টে শুধু এই যে ফরেস্টের জায়গা, সেখানে জনজাতি যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদের উন্নয়নের জন্য আমরা সেখানে 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি। জাইকা প্রজেক্ট, ইন্দো জার্মান কোলাবোরেশনে যতগুলো আছে আমরা এক্সটার্নাল এডেড যতগুলো আমরা লোন নিয়েছি সব কটা জনজাতি এলাকার জন্য আমরা এইগুলো বুঝতে হবে। বন্ধুগণ, আজকে এখানে সুরসুরি দিয়েছে, ঘুম থেকে উঠেই খালি বলবে নগর পঞ্চায়েত নিয়ে আবার নতুন নাটক আরম্ভ হয়েছে। বলছে যে আমাদের এডিসি এলাকার আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আরে আশ্চর্য বিষয়, কি দরকার আপনার বিসি? আরে পুরো বিসি যাই থাকুক সব তো ত্রিপুরার মধ্যেই আছে। এই ভুল কিভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসছেন। আরে সব দেখে কোনো অফিসারের কোনো ক্ষমতা আছে কারোর জায়গা নিয়ে যাওয়ার? ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। সেখানে অলরেডি এনওসি দিয়েছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, এবং উন্নয়ন সবার চাই। পঞ্চায়েতের যেমন উন্নয়ন চাই, আমরা বিসিরও উন্নয়ন করব, সেখানেও আমরা টাউনশিপ করব, ইত্যাদি আমরা করব। সেই জায়গার মধ্যে মানুষকে বোকা বানানোর জন্য কি বলছেন যে আমাদের এডিসিকে যেভাবে দখল 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 করতে হবে। আগে বলছে কি, আগে কি বলতো যে ঠকাই ঠকাই, এখন বলছে দখল দখল। আরে অদ্ভুত, একবার এক একটা কথা বলে, আর এমনভাবে কথা বলে। কারণ আমি জানি জনজাতি ভাই বোনেরা যারা আছে অত্যন্ত ওরা সরল টাইপের, কাজে ওদেরকে যদি ভুল বোঝানো যায়। সেখানে কি বলছে না স্কেল ম্যাপ নিয়ে আসতে হবে। আবে এই যে এটা একমাত্র এই ধরনের যে কাস্টোডিয়ানকে, এটা একমাত্র ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট, তারা একমাত্র সেটা করতে পারবে। আর সেখানে ডিএম এসডিএম জানে, সেটাকে নিয়ে একটা রাজনীতি করতে হবে। স্ক্রিপ্ট নিয়ে বলা হয়েছে, স্ক্রিপ্টের বিষয়ে আপনারা সবাই জানেছেন। সেটাকে নিয়ে বাংলার সাথে মেশানো একটা সাম্প্রদায়িক সুরসুরির রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের তো একটা ফিলোসফি আছে, আমাদের একাত্মবাদ যে ফিলোসফি নিয়ে আমরা চলি, যে সবকা সাথ সবকা বিকাশ, একাত্ম মানববাদ নিয়ে সবার উন্নয়ন। আপনাদের কি আছে? কিচ্ছুই নেই, খালি ওই ডিভাইড অ্যান্ড পলিসি, সেই চিন্তাভাবনা নিয়ে চলছেন। আর
এই সাম্প্রদায়িক সুরসুরি। আর রয়েছে কি গায়ের জোর। এই গায়ের জোর চলবে না। মানুষ এর আগেও বহু পার্টি গায়ের জোর দেখিয়েছে, বহু নাটক আমরা দেখেছি। আস্তে আস্তে কোন জায়গায় যায় আপনারা দেখবেন। আপনারাই করবেন, আমি কিচ্ছু করব না, আমরা কিচ্ছু করতে হবে না, আপনাদেরই করতে হবে বন্ধুগণ, এবং করবেন আপনারা জানি। কারণ এই রাজ্যকে যদি ঠিক রাখতে হয়, এই রাজ্যের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের যে রাজনীতির পরিভাষা সংজ্ঞা পাল্টিয়েছেন, আগে তো স্ক্যাম 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 আমরা দেখতাম, যেসব আমাদের দেশ যারা চালিয়েছেন, রাজ্যে আমরা এই ঘটনা দেখেছি। আজকে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছি, আমরা চাই এডিসির মধ্যেও ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাতে। বন্ধুগণ, আমি এই বিসি ইলেকশন নিয়েও যদি কথা বলি, সেটাকে নিয়েও একটা অদ্ভুত। বিসির আছে 587টা, হঠাৎ করে কথা নাই বলা নাই 710 ইনক্রিজ করে দিয়েছে 123টা। কি করে করেন আপনি? বারবার আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে ইউ ক্যানট ডু ইট। কারণ এই বিসি যদি করতে হয়, তার জন্য বিসির যে ওখানে যে ব্যবস্থা আছে, যে কমিটি আছে, তার থেকে পারমিশন মাস্ট। আইন বলছে এটা লিখতে হবে। তো বিসি আছে আপনাদের? বিসি তো নেই এখন। আপনি কিভাবে ডিসিশন নিয়ে নেন? এবং যদি বিসি 123টা করতে হয়, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা লাগবে। তার টাকা নিতে গেলে আমাদের স্টেটের ফিনান্সের কনকারেন্স লাগবে। কোনো কনকারেন্স নেই। গায়ের জোরে আইন না মেনে 123টা করে দিয়েছে সুপ্রিম কোর্টে। এখন এটার সাবজুডিস, সেই জায়গার মধ্যে তড়িঘড়ি করে এখন আবার 123টা উইথড্র করে নিয়েছে। যখন যা খুশি তাই, কোনো ধ্যান ধারণা নাই। একটা সরকার চালাতে গেলে কিভাবে করতে হয় কিচ্ছু বুঝে না, গায়ের জোরে আর ওই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ওই এটাই পুঁজি, আর কোনো পুঁজি নেই। কিন্তু আমরা মহারাজাদের যেভাবে আমরা সম্মান দিচ্ছি, এর আগে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল, মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল কমিউনিস্টদের সময়। আমাদের সরকার আসার পর আজকে মহারাজা বীর বিক্রম কিশোরের নামে আমরা কি না করেছি বলুন। উনার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি, এর আগে তো করেনি। উনার নামে যে সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আগরতলা এয়ারপোর্ট, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে পূর্ণ বয়াব মূর্তি তৈরি করে সেটাকে আজকে আগরতলা আজকে এই মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা হয়েছে। আজকে আমাদের বাড়ির সামনে কামানচৌমনিতে একটা আইল্যান্ড আপনারা দেখেছেন। আমরা সবসময় বলি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আধুনিক ত্রিপুরা রূপকার। আমি সেখানে এসে আইল্যান্ডটা যে ছিল সেটা কেউ জানতো না, চিনতো না। এটার নাম কি আইল্যান্ড কেউ জানে না। কমিউনিস্টদের সময়ে এই আইল্যান্ডটা ছিল জিন্দাবাদ জিন্দাবাদ করার একটা আখড়া। সমস্ত শ্রমিকদের বসে জিন্দাবাদ জিন্দাবাদ ঘুম থেকে উঠে দেখতাম। আর এই জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে শ্রমিকরা কিন্তু লিনেন তিন হয়ে গেছে, শীর্ণকায়। আর যারা করিয়েছে ওদের কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এখন। আর সেই জায়গায় আমি নিজের চোখে আমি দেখেছি আমরা যে এখানে 0 মাইল ফলক ছিল এবং সেটা মাটির নিচে চলে গেছে। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম আমি বললাম এই 0 মাইল ফলক, অনেকে জানে তখন মাইল হতো, কিলোমিটার হতো না, সেটাকে উঠিয়েছি এবং উনার নামে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে প্রতিষ্ঠা। ইচ্ছা করলে আমাদের কারোর নামে এখানে করতে পারতাম, করিনি তো আমরা। উনার নামে আমরা করেছি, উনাকে সম্মান আমরা দিয়েছি। কিন্তু সম্মান আমরা দেই, তারপরেও পোষায় না। আর কত সম্মান লাগে আমি জানি না। আমাদের এই রাজ পরিবারের আরেকজন, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে জানে, সুরকার মিউজিশিয়ান এস.ডি. বর্মন। আমি যখন মুখ্যমন্ত্রী হই, এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে আপনারা নিশ্চয়ই লিচু বাগানে দেখেছেন, তার সামনে এস.ডি. বর্মনের মূর্তি, পূর্ণাঙ্গ বয়ব মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, একের পর এক আজকে জ্যাকসন গেট নিয়ে আমরা ছোটবেলায় দেখেছি জ্যাকসন গেট। সেই জ্যাকসন গেটের সাইনবোর্ডে আপনারা দেখবেন কামানচৌমনির সামনে অনেক, যে জ্যাকসন গেটের সামনে, তুলসীবতী স্কুলের সামনে জ্যাকসন গেট জ্যাকসন গেট, সেটাকে কমিউনিস্টরা ভেঙে দিয়েছিল। আজকে সেই জায়গায় সেখানে ভূমি পূজন আজকে আজ থেকে 4-5 দিন আগে আমি সেটা করেছি। এই জ্যাকসন গেট আমার কাছে আনইম্পর্টেন্ট, কিন্তু এই মহারাজাদের আমলে তাদের যে সম্মান দেওয়া হয়েছিল, মহারাজা বীর বিক্রম কিশোরের যখন রাজ দরবার হয় তখন বেঙ্গল প্রভিন্স ছিল, তো তাকে সম্মান দেওয়ার জন্য তিনি গভর্নর ছিলেন, সেই সময় সেটা বানানো হয়েছিল।
আমি এই জ্যাকসন গেটের ব্যাপারে কমিউনিস্টরা এখন কি বলছেন, না সব ঠিকই আছে, জ্যাকসন গেটের তখন তো এই এত গাড়ি হয়ে গেছে, বেশি গাড়ি হয়েছে, রাস্তা বড় করার জন্য এটা ভাঙতে হয়েছে। ভালো, ভেঙেছেন, তাহলে একটু বড় করেন না কেন? তাহলে আমরা এত বছর পরে আজকে গিয়ে আমরা সেই জ্যাকসন গেট আমরা বানাচ্ছি। আমি জ্যাকসনের নামে আমার এত উনাকে সম্মান দেওয়ার বিষয় না। মহারাজা বীর বিক্রমের যখন রাজ্যাভিষেক হয় এবং উনাকে যখন প্রথম উনি রাজদরবার, তখন যে ঘটনা, মানুষ ইতিহাস জানতে হবে, ইতিহাসকে ভুললে চলবে না। তার জন্য আমি বলেছি কত মাসের মধ্যে করবে, ওরা বলেছে 7 থেকে 8 মাসের মধ্যে হবে, এবং সেটা হবেই। আজকে সারা ভারত, ত্রিপুরার মধ্যে আপনারা ঘুরুন চারিদিকে, দেখবেন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। এতগুলো স্কুল হচ্ছে, এতগুলো কলেজ হচ্ছে, এখানে মেডিকেলের সিট বেড়েছে 450। আমাদের সময়ে মাত্র 10টা থেকে 12টা ছিল। বিডিএস এর ডেন্টালের একটা সিট ছিল, সেই জায়গায় 63টা আজকে আসন সংখ্যা হয়েছে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে এসে, আমি বললাম কি ব্যাপার? বলে আপনার পায়ে আমি একটু নমস্কার করতে চাই। কি ব্যাপার? আপনি তো নিট দিয়ে আপনার ছেলে চান্স পেয়েছে ডেন্টালে। বলে আমি নিট দিয়ে ভালো পড়াশোনায় চান্স পেয়েছে ঠিকই, কিন্তু আমার পক্ষে, আমার গরিব, আমার ছেলে বাইরে পড়িয়ে আমার সবপক্ষে সম্ভব হতো না। এবং আপনি যে ডেন্টাল কলেজটা করেছেন, আজকে চান্স পেয়েছে, এর জন্য আপনাকে একটা নমস্কার করতে এলাম। এই যে মানুষের জন্য আমরা যে কাজ করছি, থাকবেটা কি? মৃত্যু অবশ্যম্ভাবী, জন্ম মৃত্যু, এই দুটোর মাঝখানে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, এটাই তো থাকবে। আজকে মহারাজার ফ্যামিলিরা এত কাজ করেছেন, মাণিক্য ডাইনেস্টি, তাদের 500-600 বছরের ইতিহাস, তাদেরকে যদি আমরা স্মরণ না করি, ভালো কি খারাপ। এবং এখনো এই কমিউনিস্টরা যখন কথা বলেন মহারাজাদের সম্পর্কে, আজকে আমরা সবাই জানি জনশিক্ষা আন্দোলনের ঘটনা, এখনো বলছেন এই জনশিক্ষা আন্দোলনের মহারাজা যখন তার বিরুদ্ধে আরেকটা এই কমিটি বানিয়েছিল, তাদেরকে জবরদস্তি তাদেরকে ধ্বংস করার যে চক্রান্ত তৎকালীন সময়ে করেছে। আজকে সেটা এখন পরিবর্তন হয়েছে, গণমুক্তি পরিষদ হয়েছে। এখন কিন্তু মানুষ বুঝে গেছে। আগে কংগ্রেসের সময় কি ছিল? আগরতলা শহর, 2-1টা শহর, সেখানে আমরা থাকতে পারলেই হয়, আর বাকি আমরা নিয়ে নেব গ্রামে গঞ্জে। কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের লাস্ট মাইল অব দি পার্টি এটা, কাজে এরা এখন ভয় পেয়ে গেছে, যে কারণে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। ওরা পারলে কালকে কার সাথে হাত মিলিয়ে ফেলবে আপনারা বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। ক্ষমতার থেকে চলে যাওয়ার পর 77-78-এ আমার মনে আছে কিভাবে ওনারা এই কংগ্রেসের হাত ধরে কখনো জনতা, সিএফডি ইত্যাদি করে করে ওরা শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেছে। এগুলো ইতিহাস, মানুষকে বলতে হবে, জানাতে হবে। আজকে আরেকটা ইস্যু ঘুম থেকে ওঠে, বলে ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি আসছে। আমাকে যখন জিজ্ঞেস করলো বিধানসভার মধ্যে, আমি বলেছি যেদিন ডে ওয়ানের সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাজি, উনি যেদিন চলে গেছেন, আমি সমস্ত এজেন্সির সাথে আমি বসেছি যে কাউকে ভিতর ঢুকতে দেওয়া হবে না। এবং কতজন এসছে তার জন্য নিয়মিত আমি মনিটর করি, এবং কতজন এসছে তাদেরকে পুশব্যাক থেকে আরম্ভ করে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্টেশন থেকে সব কিছু কিন্তু আমি বিধানসভায় বলেছি। তারপরও নানাভাবে জনজাতিদের সুরসুরি দেওয়ার জন্য এটাও একটা ইস্যু। এইভাবে একের পর এক ওনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন। রিয়াং জনজাতি গোষ্ঠী আপনারা সবাই জানেন, এত বছর 23 বছর ধরে রিয়াংরা যেভাবে এই আজকে মিজোরাম থেকে এসছে, তাদের তো রা শব্দ ছিল না। আমাদের সরকার আসার পর আজকে কোয়াড্রিপার্টাইট যে মৌ হয়েছে, আজকে তাদের জন্য 500 কোটি টাকা প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল প্যাকেজ, আর সেই 500 কোটি টাকা থেকে আজকে 800 কোটি টাকা হয়েছে। আমরা যদি এদের যে ফিক্সড ডিপোজিট থেকে আরম্ভ করে তাদের বাড়ি ঘর, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আই কার্ড থেকে আরম্ভ করে সব কিছু আমরা দিয়ে থাকি, তাহলে অন্যরা এসে কেন সেখানে থাবা বসাবে? আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, স্টেট গভর্নমেন্ট করেছেন, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি করছেন। আপনাদের অন্তত একবার ভাবা উচিত। এবং শুধু তাদের প্রজন্মের জন্য
তাদেরকে যেন সাস্টেনেবল যে ব্যবস্থা ইনকাম করার জন্য, তার জন্য আমরা টুল কিটস তাদেরকে বিভিন্নভাবে 15 দিনের 1 মাসের ট্রেনিং দিয়ে তাদের ইউথদেরকে আমরা সেটাও পর্যন্ত করেছি। সেখানে রেশন নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা আজকে এনএলএফটি, এটিটিএফ এবং অন্যান্য যে টেররিস্ট গ্রুপ ছিল তারা আজকে যেহেতু সারেন্ডার করেছে, 250 কোটি টাকার প্যাকেজ দিয়েছে, সেটা কে করেছে? ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, মোদিজি করেছেন। তাহলে আপনারা অন্যদের কথায়, যারা কিচ্ছু করেনি আপনাদের জন্য, আপনারা কি তাদের কথা শুনবেন নাকি ওদের কথা শুনবেন? বিভ্রান্ত করে নানাভাবে চেষ্টা করছে। আমরা তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছি একের পর এক। আজকে ককবরকের বিষয়ে, আমরা ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু যে ভাষার প্রতি আমাদের অত্যন্ত আমরা শ্রদ্ধাশীল, এবং ককবরককে বিশেষ করে উন্নয়নের জন্য আমাদের একটা ডিপার্টমেন্টের আলাদাভাবে চেষ্টা করছে, কিন্তু ককবরককে মিশিয়ে দিচ্ছে স্ক্রিপ্টের সাথে। আমরা বলছি যে রোমান স্ক্রিপ্ট পরীক্ষা বলে স্টুডেন্টরা পরীক্ষা কি করে দেবে? আমরা বললাম স্ক্রিপ্টে স্ট্যাটাস কি, ওরা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় দিতে পারবে, এবং যারা বাংলা স্ক্রিপ্টে দিতে চায় কিন্তু ইচ্ছে করে বাংলা ল্যাঙ্গুয়েজ ইত্যাদি করে বলছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা বলছি না যে আপনার দেবনাগরী নিন, আপনার নেক্সট জেনারেশন আপনার ভুলে যাবে। ইংরেজি পড়ার কোনো সমস্যা নেই, ইংরেজি তো আমরাও পড়ি, সবাই ইংরেজি পড়ুক, কিন্তু স্ক্রিপ্ট একটা আলাদা। এখন ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট নিয়ে থাকে এটা তাদের বিষয়। আমরা বলি আমাদের পরম্পরা, আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে, তাহলে কেন আমরা রোমান স্ক্রিপ্ট নেব? আর রোমান স্ক্রিপ্ট যদি নেই, 8 শিডিউলে সেটা ক্লিয়ার কাট লেখা আছে যে 8 শিডিউলের মধ্যে ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। তাহলে আপনারা কেন বলছেন? যখন এই কথাগুলো বলে ঠিক আছে আমাদের 8 শিডিউলের দরকার নেই, 7 শিডিউল করুন। ওয়াই? নেক্সট জেনারেশনকে আপনারা কি উত্তর দেবেন? চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যে বিদ্বান ব্যক্তির অভাব নেই। এর মধ্যে আমরা যারা পদ্মশ্রী দিয়েছি উনিও বিদ্বান, এরকম অনেকে আছে, আমার কাছেও আছে এরকম। তো তাদেরকে দিয়ে আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আজকে আমি বলছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেবে, যদি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বোর্ডেও কোশ্চেন লিখে দেবে ইংলিশে, বা যারা ইনভিজিলেটর থাকবে তাদের ভালো করে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আপত্তি নেই। দেবনাগরী না হলে নিজেরা তৈরি করুন, সময় নিন। কিন্তু ওই একটা ইস্যু লাগে, ঘুম থেকে উঠে বসে ইস্যুর পেছনে করছে। আজকে এই জনজাতিদের উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে আপনারা শুনে খুশি হবেন, 3টি জনজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের এই সরকার 3টি জাতীয় পুরস্কার পেয়েছে বন্ধুগণ। আজকে PM জনমন, ধরতি আবার জনভাগীদারি অভিযানে দুটি প্রাইজ আমরা ত্রিপুরা সরকার পেয়েছে। 17 অক্টোবর 2025 আদি কর্মযোগী অভিযান মাননীয় রাষ্ট্রপতির হাত ধরে আমরা ত্রিপুরা সরকারের যিনি ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন ওনাকে প্রাইজ দিয়েছেন। PM জনমন, সেটা যাতে বাস্তবায়ন হয়, সেটা যেন গ্রাউন্ডিং হয়, এবং এর জন্য এত ভালোভাবে আমরা কাজ করেছি, আমাদের উত্তর জেলাকে বেস্ট পারফর্মিং জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বন্ধুগণ। আজকে ছাত্রাবাসের কথা যদি বলি, প্রত্যেকটি ছাত্রাবাসে জনজাতির যে ছাত্রাবাসগুলো আছে, প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হচ্ছে, সেখানে 65 টাকা থেকে 80 টাকা পর্যন্ত করা হয়েছে। আমরা যারা ক্লাস 6-তে পড়ে বা 6 থেকে 8, 6, 7, 8 তাদেরকে আগে দেওয়া হতো 400 টাকা, আমরা সেদিন 100 টাকা 1000 টাকা সেখানে করা হয়েছে সেখানে বন্ধুগণ। এভাবে হোস্টেলগুলোর মধ্যে ওয়ার্ডেন নেই। আমাদের মাননীয় যিনি জনজাতি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী, উনি আমাকে বললেন সেখানে আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল যিনি সুপারিনটেন্ডেন্ট সেখানে আমরা নিয়োগ করেছি বন্ধুগণ। একের পর এক আমরা চেষ্টা করছি, জনজাতিদের নিয়েই আমাদের থাকতে হবে। আর জনজাতিদের যদি উন্নয়ন না হয়, আমাদের ত্রিপুরা রাজ্য উন্নয়ন হবে না, এটা নিশ্চিন্ত থাকুন। 31% 2011 সেন্সাসে 31% জনজাতি গোষ্ঠী এবং 69% অন্যান্য গোষ্ঠী আছে। এবং এই যে সবকা সাথ, আমরা থানসা করে অনেককে বোকা বানানোর চেষ্টা করছি। আমি বলছি থানসা কারা? আজকে ত্রিপুরাতে জাতীয় আছে, জনজাতি আছে, আজকে এখানে মণিপুরীও আছে, সংখ্যালঘু আছে। সবাই যদি আমরা উন্নয়ন হয় সবাইকে নিয়ে, সেটাই হচ্ছে থানসা। প্রকৃত থানসা হবে সবাইকে নিয়ে চলা। বাকি আমরা যে দাবি দেওয়া আছে,
আমি আপনাদের মারফতে কেন আমি দাবি দাওয়া পালন করব। আমরা যদি দাবি দেওয়া আমাদের যদি দিতে হয় তা আমরাই দেব, এবং সেটা দেব কখন? এবারের ইলেকশনের পরে যা যা আছে জনজাতিদের যত দাবি সব ভারতীয় জনতা পার্টি করবে, এই কথাগুলো আমি বললাম বন্ধুগণ। আমাদের কারোর মাঝখানে মিডলম্যানের দরকার নেই। এবার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর 26 জন নাগরিককে মেরেছে, সেই 26 জন 26 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীজি 100 কিলোমিটার ভিতরে ঢুকে 9টার মতো যে টেররিস্ট যে ঘাঁটি সেটাকে ধ্বংস করেছেন। সেখানে তখন কি বলেছেন আমাদের বিদেশমন্ত্রী? অনেক লোক এসে কথা বলার জন্য, আপনারা যে ঝগড়া করছেন মিটিয়ে দিন, বলে উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা আমাদের মাঝখানে মিডলম্যানের প্রয়োজন নেই। জনজাতিদের উন্নয়নের যদি প্রয়োজনে অনেক চেষ্টা করেছি ভালোভাবে একসাথে চলার, কিন্তু আপনারা থাকতেই চান না। আপনারা আপনাদের ভেস্টেড ইন্টারেস্টে আপনারা কথা বলেন, আপনারা কথায় কথায় মারপিটে চলে আসেন। এইভাবে রাজনীতি করে চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে এবার এই যে আপনার অপারেশন সিন্দুর করার পর, অপারেশনের পরে কি বলছেন? নিউ ইন্ডিয়া। আর আমরা বলছি এবার নিউ ত্রিপুরা, এবং আগামী দিন নিউ ত্রিপুরা আমরা করব এবং করব। এই কথাগুলো বলে আমি এখানে যারা জনজাতি গোষ্ঠীর এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আবার সুন্দর একটা সকাল আসবে সে আশা রেখে আবার আপনাদের আশ্বাস দিচ্ছি যে ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আপনারা দেখবেন, এবং এই ডিসি এলাকার জনজাতি এলাকায় আপনাদের ডেভেলপমেন্ট এই কথাগুলো বলে হার্দিক অভিনন্দন জানিয়ে বালাই বালাই হাম্বাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে আজকের এই সভার ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে জনসভার সমাপ্তি ঘোষণা করতে আমি অনুরোধ করছি অনারেবল এমডিসি TTAADC শ্রী সম্রাট জমাতিয়া।